এখানে কাছেই ময়ূরাক্ষী নদী আছে, সেই নদী পারাপার জন্য বৈদ্যনাথপুর বা রাগডিহি আদিবাসী পল্লী যেতে গেলে একটা রাস্তা করেছিল। সেই রাস্তাতে ইংরেজ সাহেবরা তাদের লোক পাঠাইতো এবং যারা চাষি তাদের কাছ থেকে নীল সংগ্রহ করে নিয়ে আসতো। বেশ কয়েক বছর আগে কিছু মানুষ এসেছিলেন, তারা বলেছিল যে আমরা এখানে একটা কিছু করব এবং সংরক্ষণ করা যায় তার ব্যবস্থা করব। তারা তাঁবু খাটিয়ে থাকলো 2-3 রাত, তারপরে দেখা যাচ্ছে যে ওইখানে যে মানে তামা এবং লোহা বা অন্যান্য জাতীয় যে পাটাতন ছিল সেগুলো কিন্তু তুলে নিয়ে পালিয়ে গেছে চুরি করে। ইংরেজরা নীল চাষ করার পরেও এই কুঠি ছাড়ে নাই। হ্যাঁ, তারা কিন্তু এই কুঠিতেই থেকে গেছে এবং কুঠিতে থাকতে থাকতে নানা রকমের অকার্যকলাপ, তারপরে চাষিদের উপরে অত্যাচার, বিশেষ করে আদিবাসী মহিলাদের উপরে অত্যাচার তারা করত। শাসনের নামে শোষণ চলতো এখানে। আমরা মূলত জানি 1777 সালে প্রথম নীলকর সাহেবরা এখানে এসেছিলেন। তারপর আস্তে আস্তে তারা লাভজনক চাষ হিসেবে অন্যান্য চাষের পরিবর্তে নীল চাষ করাইত। এই নীল ওরা বিদেশে প্রচুর দামে বিক্রি করত, কিন্তু চাষিরা তার বিনিময়ে পেত না। হ্যাঁ, তারা দাদন দিয়ে অনেক সময় দাদন দিত ইংরেজরা, সেই দাদন অনেক সময় শোধ করতে পারতো না, যার ফলে কি হতো, সেই ইংরেজ নীলকররা আমাদের যারা চাষি, নীল চাষি, তাদের উপরে অকথ্য অত্যাচার করত। তো আমাদের যে পাশাপাশি গ্রাম আছে, যেমন কেন্দুলি, লাঙ্গুলিয়া, কুস্ত, রায়পুর, ভান্ডিবন, খটঙ্গা, হোগমাপুর, তারপর আপনার কুমকুমা, দিগুলি, ঝাড়খণ্ডে এখন ঝাড়খণ্ড হয়ে গেছে, তখন তো ঝাড়খণ্ড ছিল না, তখন আমাদের বীরভূমেরই অংশ ছিল। তারপরে নদীর ওপরে নরঙ্গি, বৈদ্যনাথপুর, তারপরে আদিবাসী পল্লী আছে রাগডিহি, শাকলাকুড়ি করে, এরকম বহু আদিবাসী থেকে শুরু করে এবং বাগদি, ঢ্যাঙ্গর, সাহা, বেনে, মুসলিম, এরা কিন্তু নীল চাষ করত। কিন্তু বাধ্য হতো এই কারণে, তারা মানে নীল চাষ না করলে তাদেরকে ছাড়তো না। অতএব তারা এমন কেস দিয়ে দিত, তারা ভয়ে চাষিরা নীল চাষ করতে বাধ্য হতো। আমরা জানি যে নীলকররা এমন একটা আইন তৈরি করেছিল যে কোনো চাষি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারত না আদালতে। সেই চাষিদিকে মানে জড়িয়ে যাবে বলে তারা কিন্তু বাধ্য হয়ে নীল চাষ করতে বাধ্য হতো, যেহেতু অলাভজনক হতো চাষিদের, কিন্তু লাভজনক হতো ইংরেজ সাহেবদের, মানে নীলকর সাহেবদের। আর বেশি করে তারা মেয়েদের উপরে অত্যাচার করত। মানে সময় সময় ওরা কি করতো, বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়তো, বেরিয়ে পড়ে মেয়েরা বা কোনো যুবতীকে পেলে পড়ে কাছে টেনে এসে তুলে নিয়ে চলে আসতো এবং তার উপরে অত্যাচার করতো। এবং চাষিদিকে তো করতোই, উপরন্ত মহিলাদের উপরে অত্যাচার করতো। এই জন্য চাষিরা একত্রিত হয়েছিল। আমরা জানি, আমরা ইতিহাস ঘাটলেই দেখা যাবে দিগম্বর বিশ্বাস এবং দীপঙ্কর বিশ্বাস, এই দুজন লড়াই করেছিল প্রথম। এরা ইতিহাসে সাক্ষী হয়ে আছে। তারপর 60 লক্ষ চাষি আমাদের দেশ জুড়ে প্রতিবাদ করেছিল ইংরেজ নীলকর সাহেবদের বিরুদ্ধে। সেই টাইমে নীল বিদ্রোহ হয়, যার ফলে ইংরেজরা তখন পিছু হটেছিল। আমরা জানি এখানে নীল চাষ করতে করতে এরা বিভিন্ন জায়গায় পথ করেছিল, যেমন আমাদের এখানে কাছেই ময়ূরাক্ষী নদী আছে, সেই নদী পারাপার জন্য বৈদ্যনাথপুর বা রাগডিহি আদিবাসী পল্লী যেতে গেলে একটা রাস্তা করেছিল। সেই রাস্তাতে ইংরেজ সাহেবরা তাদের লোক পাঠাইতো এবং যারা চাষি তাদের কাছ থেকে নীল সংগ্রহ করে নিয়ে আসতো, আর যদি না করতো তারপরে অত্যাচার করতো। সংক্ষিপ্ত ইতিহাস জানার জন্য যেটুকু আপনি বললেন তার জন্য অশেষ ধন্যবাদ। কিন্তু এখন বর্তমানে আমরা যেটা দাঁড়িয়ে আছি, আপনার পিছনটা, এটা আপনার প্রাচীরের মতো দেখা যাচ্ছে, এটা মূলত কি ছিল? এই যে প্রাচীরটা যেটা দেখা যাচ্ছে, এটা সাধারণত নীলকুঠি ছিল। আর আপনার যে দক্ষিণ দিকে যে জঙ্গলে পরিণত হয়েছে ঝোপঝাড়ে, সেটা কিন্তু নীল চাষ হতো। ওখানে অনেকগুলো খুপুরি আছে নীল চাষ করার জন্য।
হ্যাঁ, আমরা যখন স্কুলে পড়তাম মোটামুটি 1977-78 সালে, যখন লাঙ্গুলিয়া হাই স্কুলে পড়তাম, তখন স্কুল যাওয়ার পথে, স্কুল আসার পথে এবং টিফিনের সময় আমরা একদল ছেলে মেয়ে সেখানে খেলা করতাম। টিফিনের সময় এখানে খেলাধুলা করেছি এবং খুব আনন্দ পেতাম। কিন্তু এখন কালক্রমে সেই জায়গাটা জঙ্গলে পরিণত হয়েছে, বিশেষ করে সরকারি অবহেলায় বা অযত্নে। আর একটা কথা, বেশ কয়েক বছর আগে কিছু মানুষ এসেছিলেন, তারা বলেছিল যে আমরা এখানে একটা কিছু করব এবং সংরক্ষণ করা যায় তার ব্যবস্থা করব। তারা তাঁবু খাটিয়ে থাকলো 2-3 রাত, তারপরে দেখা যাচ্ছে যে ওইখানে যে মানে তামা এবং লোহা বা অন্যান্য জাতীয় যে পাটাতন ছিল, সেগুলো কিন্তু তুলে নিয়ে পালিয়ে গেছে চুরি করে। হ্যাঁ, আমরা দেখেছি, সেটা লক্ষ্য করেছি, সেই জিনিসগুলো নাই এখন। কিন্তু আপনারা দেখতে পাবেন ফাঁকা জায়গা। কিছুক্ষণ আগে আপনি বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন, তারা মূলত কোন গ্রামের ছিলেন? যারা দিগম্বর এরা তো আমাদের বীরভূমে নয়, তারা হচ্ছে অন্য জেলার। এরা প্রথম আন্দোলন করেছিল, ঠিক আছে। পরবর্তীতে শোনা যায় এখানে স্থানীয়রা প্রতিবাদ করেছিলেন কার নেতৃত্বে? এখানে প্রতিবাদ করেছিল অনেক চাষিরা বা এরা। পরে আমাদের এখানে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার নাম হচ্ছে নবকিশোর সাধু। তিনি কেন্দুলি গ্রামে বাসী। তিনি অনেক যে সমস্ত অত্যাচার, যে সমস্ত ইংরেজরা যে সমস্ত কার্যকলাপ করতো, সেগুলো তার প্রতিবাদ করত এবং তীব্র আন্দোলন তিনি করেছিলেন। এবং মেয়েদের উপর যে অত্যাচার হতো, তিনি সেটা বন্ধ করেছিলেন আন্দোলনের মাধ্যমে। যদিও তার বিনিময়ে তাকে মার খেতে হয়েছিল, ইংরেজদের হাতে নির্যাতিত হতে হয়েছে নবকিশোর সাধুকে। ইংরেজরা নীল চাষ করার পরেও এই কুঠি ছাড়ে নাই। হ্যাঁ, তারা কিন্তু এই কুঠিতেই থেকে গেছে এবং কুঠিতে থাকতে থাকতে নানা রকমের অকার্যকলাপ, তারপরে চাষিদের উপরে অত্যাচার, বিশেষ করে আদিবাসী মহিলাদের উপরে অত্যাচার তারা করত। শাসনের নামে শোষণ চলতো এখানে। তখনকার দিনে তেমন কোনো মানুষ এগিয়ে আসতে পারতো না তাদের ভয়ে। একমাত্র স্বাধীনতা সংগ্রামী নবকিশোর সাধু অনেকটা এগিয়েছিলেন, কিন্তু তখন তার দামাল বয়স। হ্যাঁ, তখন কিন্তু সে বড় হয় নাই। তার কারণ হচ্ছে, এটা তো ঘটেছে 1800 কত খ্রিস্টাব্দে, আর উনার তো জন্ম হচ্ছে 1800 সম্ভবত 70-75 খ্রিস্টাব্দে। তারপরে ইংরেজদিকে দেখেছে নীলকুঠিতে, তারপরে নানা রকমের যে অত্যাচার করতে তার প্রতিবাদ করতেন এবং সব চাষি মিলে এসে ইংরেজদিকে তারা বিরুদ্ধে তাদের কথা, তাদের মানে যে সমস্ত দমন পীড়ন করতো, সেগুলো তার প্রতিবাদ করত একমাত্র নবকিশোর সাধু পরবর্তী পর্যায়ে স্বাধীনতা লাভের পরেই তিনি মারা যান এবং তিনি এই করতে যে কারাবরণও হয়েছিলেন।